শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর ঠিক একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও জানাবো শেয়ার বাজার আপডেট এবং মুদ্রা বাজার আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে আমরা ফিরব। সংবাদ বিশ্লেষণের আগে আমরা আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন রয়েছেন সচিবালয়ে, আমরা তার কাছ থেকে একটু সবশেষ পরিস্থিতি জানবো। আমরা অর্থ উপদেষ্টার বক্তব্য শুনছিলাম। শাহনাজ ইয়াসমিন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখছিলাম যে বিশ্বব্যাংকের এই গত কয়েকদিন ধরে আসলে অর্থ উপদেষ্টা আমাদেরকে এই সংবাদগুলো দিচ্ছিলেন। ঋণ অনুমোদন আমরা দেখেছি, এডিবির কাছ থেকেও আমরা ঋণ সহায়তা পেতে যাচ্ছি, বাজেট সহায়তা পেতে যাচ্ছি। সব মিলিয়ে এখানে 3টি শর্তও দেওয়া হয়েছে। আমাদেরকে একটু যদি জানান যে কবে নাগাদ কি হতে যাচ্ছে আর একটু বিস্তারিতভাবে। বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আসলে বলছিলেন, 1-1.5 মাস হলো অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং এই সময়টাতে যখন এই সরকার ক্ষমতা নিল তখন অর্থনৈতিক বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাণিজ্য বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা যিনি হয়েছেন তাকে পরবর্তীতে আবার বাণিজ্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং এরপর থেকে উনি দেখছি আমরা উনি এত ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থাদের সাথে। বিশেষ করে গত সপ্তাহে এডিবি, তার আগে আজকে বিশ্বব্যাংক আসছে, এর আগে আরও 2বার বিশ্বব্যাংক এসেছিলেন। বিভিন্নভাবেই তিনি আসলে এই দেশের অর্থনীতির সংকট উত্তরণের জন্য কাজ করছেন, যেটা উনি আজকে খুব পরিষ্কার করে বললেন যখন বিশ্বব্যাংকের সাথে বৈঠক ছিল। প্রায় ঘণ্টাখানেক বৈঠক ছিল। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জি সহ 7 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল 10টায় তার সাথে দেখা করতে আসছেন। এরপর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের যেটা জানালেন যে আসলে অর্থনৈতিক এই যে এখন যে সংকট রয়েছে দেশে, ব্যাংকিং খাতে যে সংকট রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দাতা সংস্থাদের কাছে যেতেই হবে। আমরা আসলে ঋণ সহায়তা আমাদের প্রয়োজন, যেটি সঠিকভাবে কাজে লাগানো যায়। সেক্ষেত্রে $100 কোটি যে ঋণ সহায়তার কথা বলা হয়েছে সেটি ডিসেম্বর নাগাদ বিশ্বব্যাংকের যে কান্ট্রি অফিস সেখানে এটি অনুমোদন হওয়ার কথা আছে। যে ক্ষেত্রে তারা শর্ত দিয়েছে, যেটা আপনি বলছিলেনও, এইটা একটা বিষয়। অন্য খাতে ব্যাংকিং খাতে যে সমস্যা রয়েছে এই সেক্টরেও তারা আসলে সহায়তা করতেছে। বাজেট ঘাটতি মেটাতে তারা সহায়তা করবে বলেও অর্থ উপদেষ্টা জানালেন। একই খাতে ব্যাংকের তারল্য সংকট যে রয়েছে এটা দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রেও তারা সহায়তা করবে, অর্থ সহায়তা করবে, ঋণ সহায়তা করবে। এই সহায়তাগুলো আসলে কবে নাগাদ পাবো সেটা অর্থ উপদেষ্টা খুব পরিষ্কার করে না জানালেও অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যেটা জেনেছি যে আসলে ডিসেম্বর নাগাদ যদি বিশ্বব্যাংকে এটা অনুমোদন হয় সেক্ষেত্রে হয়তো আগামী বছরের শুরুতেই আমরা এই বাংলাদেশ এই বিশ্বব্যাংক থেকে এই ঋণ সহায়তা পাওয়া শুরু করবে। একই সাথে বিশ্বব্যাংকের যে শর্তগুলোর কথা আপনি বলছিলেন, একটা বিষয় একটু পরিষ্কার করে বলছি যে খেলাপি ঋণের বিষয় তাদের একটা চাওয়া আছে এবং তাদের এখানে একটা কোয়ারি আছে যে খেলাপি ঋণের যে সংজ্ঞা এটা পরিবর্তন করতে হবে, কারণ তারা চায় যে ব্যাংক খাতগুলো আসলে খেলাপি ঋণের কারণে সংকটে আছে। একই সাথে বিদেশে যে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে, এটি টাস্কফোর্স হয়েছে, সেই টাস্কফোর্স গঠনের যে কার্যবিবরণী অর্থ সেটিও বিশ্বব্যাংকের কাছে উপস্থাপন করতে হবে। এই শর্তগুলো তাদের আছে, এই শর্তগুলো নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে যাতে আসলে তাদের ঋণ সহায়তা পাওয়াটা সহজ হয়। বাবু,
শাহনাজ ইয়াসমিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সচিবালয় থেকে সেখানে অর্থ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের যে বৈঠক এবং ঋণ নিয়ে সবশেষ পরিস্থিতি। এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ীদের আস্থা ফিরছে কি, এই শিরোনামে আলোচনা করতে চাই। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ যেমন রয়েছে, এই পট পরিবর্তনের মধ্য দিয়ে এখনও পর্যন্ত ভাবমূর্তি নিয়ে একটি চ্যালেঞ্জ ছিল। বহুবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা আসলে পথ হাঁটছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে গতিশীলতা তুলনামূলকভাবে কমে যাচ্ছে, পোশাক খাতে অস্থিরতা, সব মিলিয়ে এই ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিয়ে আজকে কথা বলতে আমাদের সঙ্গে রিজওয়ান রহমান যুক্ত হচ্ছেন, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা স্বাগত জানাতে চাই রিজওয়ান রহমানকে। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি রিজওয়ান রহমান আপনাকে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই, আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং ভাবমূর্তির বিষয় নিয়ে একটা বড় ধরনের উদ্বেগ আসলে ব্যবসায়ী সমাজে সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি। নানা মহল থেকে আলোচনাটি ঘুরে ফিরে আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা নিয়ে। সেই জায়গাটি যদি একটু বলেন যে শুরুতেই, যে সেখানে আসলে একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে কতখানি আস্থা আসলে পাচ্ছেন, এখনও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে কিনা? নানা ধরনের চ্যালেঞ্জ প্রতিদিন আরো ভয়াবহ হয়ে চলছে। আইন শৃঙ্খলা আস্থা তো আমরা পাচ্ছি না আপাতত। আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে ধরনের সহিংসতা চলছে, এবং সেটা যদি আপনি কর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করেন, তাহলে তো আমাদের চিন্তাধারাটা আসলে ঠিক না। আমার মনে হয় না যে কোনো কোম্পানির কোনো কর্মী তার নিজের ফ্যাক্টরির এভাবে ক্ষতি করতে চাইবে, সেটা এটা বিশ্বাসযোগ্য নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবসায়ীরা আজকে বেশ কিছুদিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে দাবি করে আসছে, আসলে আমরা দেখতে পাচ্ছি যে আর্মি যথেষ্ট সহায়তা করছে আমাদেরকে, কিন্তু সেটাকে লিগালিটি দেওয়ার জন্য তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিতে হবে। মাইকিং করে তো আসলে কিছু হবে না। তো জানেন আপনি, যারা দুষ্কৃতিকারী এরা একটাও কর্মী না, প্রত্যেকটা হলো দুষ্কৃতিকারী। কারো না কারোর ফাঁদ আছে এখানে, কারোর সুবিধা আছে, কারোর নেতৃত্বে তারা এইসব ধরনের কুকর্মগুলো করছে। তো সেটাকে বন্ধ করার জন্য আমাদের, যেহেতু আপনি জানেন যে আস্থা আমাদের যেরকম ফিরে আসেনি, আমাদের পুলিশ বাহিনীরও কিন্তু সেরকম একটা আস্থা তাদের ফিরে আসেনি। তারাও কিন্তু একটা ভয়ভীতির মধ্যে, তাদের উপর দিয়ে কিন্তু একটা জুলুম গেছে, যেটা আপনি তো একজনকে খারাপ বলার জন্য পুরো একটা সংস্থা বা কোনো সংগঠন বা কোনো ডিপার্টমেন্টকে আপনি সম্পূর্ণ খারাপ বলতে পারেন না। তো সেই ক্ষেত্রে তাদেরও কনফিডেন্সটা ফিরে আসেনি, এবং যার কারণে তারাও মাঠে ঠিক মতো নামতে এখনো প্রস্তুত নন। তারপরে তারা যথেষ্ট পাচ্ছেন, যেটা করছেন তাদের সীমাবদ্ধতার থেকেও। এই জন্য ব্যবসায়ীদের একটাই দাবি ছিল যে আর্মিকে যদি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হতো, তাহলে তারা কঠোর অ্যাকশন এবং পদক্ষেপ নিতে পারতেন, এবং তারা আইডেন্টিফাই করতে পারতেন এই দুষ্কৃতিকারীদের মূল হোতা কারা। এগুলো যতক্ষণ না অ্যাড্রেস করা হবে, বিজনেস কনফিডেন্স তো বাড়ার কোনো কারণ নেই। আপনি জানেন আজকে প্রায় 2 সপ্তাহেরও বেশি কতগুলো ফ্যাক্টরি বন্ধ। আজকে এই মুহূর্তে আপনার সাথে কথা বলা অবস্থায় কিন্তু আন্দোলন, ভাঙচুর, ধর্মঘট এগুলো চলছে, এই মুহূর্তেও চলছে। আপনারা যদি খবর নিয়ে দেখেন, এবং অনেক জায়গায় কিছু ভয়াবহ খবর আমরা পাচ্ছি। এগুলো কিন্তু আমাদের ভাবমূর্তিকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে, এবং এই ভাবমূর্তি নষ্ট হলে কার লাভ, এটা বাকিটা আপনাদেরকে বিশ্লেষণ নিজেরাই করতে পারেন আপনারা। এটা কোনো ব্যবসায়ীর লাভ হবে না, কোনো রাষ্ট্রের লাভ হবে না, এবং কোনো কর্মীরও লাভ হবে না। তা আমরা বলতে পারি নিঃসন্দেহে এটার জন্য আমাদের রাষ্ট্র বা আমাদের ব্যবসায়ী সমাজ বা আমাদের কর্মীরা এটার জন্য দায়ী না। তো এই জিনিসটা যতক্ষণ না আমরা একটা হার্ডলাইন মেথডে আনতে পারবো, কতদিন আমাদের আস্থা ফিরবে না। আপনার প্রতিবেদনে আপনি বললেন যে মূলধনী যন্ত্রপাতি তো দূরের কথা, সেটা তো নতুন ফ্যাক্টরির জন্য বা এক্সপ্যানশনের জন্য, সেটা নিয়ে তো কেউ বিশ্লেষণ এখন করছেন না। তো এইটার জন্য আমাদেরকে যতক্ষণ না এই কনফিডেন্সটা ফিরে আসবে, চেষ্টা করছে সরকার, কিন্তু সরকারের বারবার এই বেসরকারি খাতের, যে আপনি বিভিন্ন টাস্কফোর্সের কথা বলছেন আইন শৃঙ্খলা, আমাদের এই আর্থিক খাতের সংস্কারের ব্যাপারে, এরকম একটা টাস্কফোর্স কিন্তু বিজনেস রিফর্মস, ট্রেড বডি রিফর্মস, এরকম ধরনের একটা টাস্কফোর্স আমাদেরকে করতে হবে, যাতে করে তারা রীতিমতো আমাদের অর্থ উপদেষ্টা, আমাদের গভর্নর, যাদের সাথে রীতিমতো বসতে পারবেন, এবং তাদের নেতৃত্বে যে টাস্কফোর্সের যে যেসব রেকমেন্ডেশন গুলো আসবে, সেগুলো যেন আমাদের এই উপদেষ্টা মন্ডলীর কাছে পৌঁছায়।
চাই যে যত দ্রুত সম্ভব আসলে ব্যবসার পরিবেশটা যেন ফিরে আসে, সেটি আসলে অনেক বেশি জরুরি। আমাদের অর্থনীতি সচল না থাকলে শেষ পর্যন্ত আসলে সেটির প্রভাব, বহুমুখী প্রভাব, সেটি সাধারণ মানুষের ঘাড়ে গিয়ে পড়ে। আমরা জানি যে অভ্যন্তরীণ বাজারেও কিন্তু পণ্যের দাম বেড়ে যাচ্ছেও অলরেডি। সব মিলে যে প্রশ্নটি রাখতে চাই রিজওয়ান রহমান, যে এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে অনেক দায়িত্ব, কিন্তু যদি বলা হয় তারা আসলে চেষ্টা করছেন কিনা, সেটি মনে হচ্ছে কিনা। তারা তো তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন, সেখানে পদে পদে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সেখানে তাদের করণীয় কি, সেই বিষয়ে কোনো পরামর্শ বা ব্যবসা হিসেবে দাবির জায়গাটি যদি বলতেন। আমি যদি ইকোনমিক সাইড থেকে বলি, এর বাইরে একটা বিশ্লেষণ করার দায়িত্ব তো আমার উপর পড়ে না। নিশ্চয়ই। তো ইকোনমিক সাইড থেকে ধরেন আমাদের এই মুহূর্তে, ফর এক্সাম্পল, আমাদের যে অর্থ উপদেষ্টা, উনি যে ধরনের একটা আর্থিক খাত পেয়েছেন, জি। এইটা মনে হয় তাজউদ্দিন সাহেবের মতো অবস্থায় ওনার নিতে হচ্ছে। তাজউদ্দিন সাহেব যখন আমাদের ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তৎকালীন, তখন যে আমাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা ছিল, আজকে এটা বিকজ আমাদের নেগেটিভ যেটা, অফকোর্স ওনার কাছে আয় ব্যয়ের ঘাটতিটা বেশি, এখানে অনেক দুর্নীতি হয়েছে, আমাদের এখন ইকোনমি অনেক বড় হয়েছে, বাট এই যে একটা থ্রেট, বিকজ আমরা ওই 72 সনে তো এত খরচ আমাদের ছিল না, এখন তো রাষ্ট্রের খরচ বেড়ে গেছে, এত ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছে, সেগুলোর পেমেন্টস গুলো এখন আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা অবশ্যই উই আর এক্সট্রিমলি থ্যাঙ্কফুল আমাদের যে রেমিটেন্স ওয়ারিয়ার যারা আছেন, তারা যেভাবে আমাদেরকে এখন যে চেঞ্জটা দেখাচ্ছেন, তারা যেভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন, এইটা যদি তারা না করতেন, এবং এই মুহূর্তে তো রপ্তানি প্র্যাকটিক্যালি শাটডাউন বিকজ অফ অল দিস ইস্যুস ইন দি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তো এখন আপনার এই রেমিটেন্স ওয়ারিয়াররা যদি না থাকতেন, তারা এখন আমাদের বর্তমানের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধতে তারা চ্যালেঞ্জ দিচ্ছে, তারা এইসব দুষ্কৃতিকারীদেরকে আটকিয়ে রাখছে তাদের রেমিটেন্স পাঠিয়ে। তো এই মুহূর্তে আপনাকে আর্থিক খাতের, বিশেষ করে আজকে ধরেন আমি যেটুকু জানি, আমাদের মাননীয় অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, ওনার পক্ষে এই একা এত বড় দুটো মন্ত্রণালয় এইভাবে চালানো ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। হতো, উনি অবশ্যই যোগ্যবান ব্যক্তি, কিন্তু উনি তো এরকম একটা অস্থিতিশীল দেশের উপদেষ্টা হবেন, এটা হয়তো উনি পরিকল্পনা করে উঠতে পারেননি। ওনার পক্ষে এই দুই জায়গায়, দুই নৌকায় পা দেওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে ওনার জন্য। তো এই জন্য আমি মনে করি ওনার সাথে হাত শক্তিশালী করার জন্য এরকম প্রাইভেট সেক্টরের সাথে যাদের এক্সপিরিয়েন্স আছে, বা যারা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে, বা প্রাইভেট সেক্টর নিজে, তাদের মধ্যে আমি মনে করি ওনার হাত শক্তি করার জন্য ওনাকে কি একটা টাস্ক ফোর্স দিবেন, নাকি ওনার সাথে আরেকজন উপদেষ্টা নিয়োগ দিবেন, সেটা আমি জানি না, সেটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত, এটা উনি ভালো বুঝবেন। মানে আমাদের সবার চোখ এখন ওনার দিকে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, হ্যাঁ, আমরা একটু বেশি বিরক্ত করি, আমরা অস্থির হয়ে পড়ছি, কারণ আমরা তো বিগত প্রায় 2 দশক তো এসব ঝামেলার মধ্যে ছিলাম, এখন সবাই ওনার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে একটু অতি উৎসুক ভাবে অস্থিরতা বেড়ে যায় যখন এই ঝামেলাগুলো আমার নিজের ফ্যাক্টরি বা আমার নিজের ব্যবসা বা আমার নিজের ঘাড়ের উপর এসে পড়ে, স্বাভাবিক, তখন আমরা একটু উত্তেজিত হয়ে যাই। এই জন্য আমি মনে করি ওনার হাতকে শক্ত করার জন্য প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্ট এখানে আরো বাড়াতে হবে। এটা আপনাদের মাধ্যমেই আমরা সবসময় প্রচার করে এসেছি। 80% বেশি অর্থনীতির চাকা ঘোরায় বেসরকারি খাত। বেসরকারি খাতকে ছাড়া এই রাষ্ট্র পরিচালনা করা খুবই ব্যর্থ হয়ে যাবে। এবং আমরা বিভিন্ন বাণিজ্য সংগঠনে এখন অস্থিতিশীলতা চলছে, আমাদের কিছু কিছু জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বসে গেছে, যেখানে আমাদের প্রধান মুখপাত্র যারা থাকে সবসময় শীর্ষ ব্যবসায়ী বাণিজ্য সংগঠন, সেখানে এখন প্রশাসক আছেন। আমরা কার নেতৃত্বে আগে বাড়বো, এই ধরনের জিনিসগুলো, এই অস্থিতিশীলতার মধ্যে আমি মনে করি আমাদের অর্থ উপদেষ্টার হাত শক্ত করা উচিত, উপদেষ্টা মন্ডলীর হাত শক্ত করা উচিত। ওনারা কি স্ট্র্যাটেজি দিয়ে হাত শক্ত করবেন সেটা বলার দায়িত্ব আমার না, সেটা ওনারাই ভালো বুঝবেন। ওনাদের যে এক্সপিরিয়েন্স, সেটা যদি ওনারা প্র্যাকটিক্যালিটিতে কাজে লাগান এবং তারা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, বা ইয়েস, তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, তাদের পলিটিক্যাল বাধা আসতেছে, তাদের আমলাতান্ত্রিক বাধা আসতেছে, এবং তাদের মধ্যে তারা এখনো কিছু রিশাফলিং রদবদল করছেন। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে, আগে যা হয়েছে সেটা নিয়ে যদি আমরা প্রতিবার এরকম সহিংসতামূলক আচরণ, বিশেষ করে জনগণ বলেন বা আমাদের ছাত্র জনতা বলেন বা ব্যবসায়ী সমাজ বলেন, সবাই আগে কি হয়েছিল তাদেরকে ধরো, এইভাবে না, এই সহিংসতা করে আমরা আগাতে পারবো না। মানে আমরা যদি সহিংসতাই করি, তাহলে আমরা কাদেরকে সরালাম, আমরা কেন এই দেশে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি, সেগুলো বাদ দিয়ে কিভাবে সবাই একসাথে আগাতে হবে, সেই মাইন্ডসেটটা যদি আমরা ঠিক না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই পুরা পজিটিভ চেঞ্জটা, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আজকে এত রক্তের বিনিময়ে যে এই সরকারটা এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে ফেল করতে দেওয়া যেতে পারে না। এখানে আমি বিশ্বাস করব যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে এখানে, যে তাদেরও দায়িত্ব আছে এদেরকে সাপোর্ট করা।
এবং তারা অবভিয়াসলি তারা চাচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ইলেকশন হোক। কিন্তু আপনারা এরকম অস্থিতিশীল দেশের মানে ক্ষমতা নিয়ে আপনারা নিজেরা হিমশিম খাবেন। এখন যেহেতু একটা নিউট্রাল পাবলিক সাপোর্টে একটা ইউনাইটেড একটা গভর্নমেন্ট আছেন, আমরা মনে হয় তাদেরকে একটু সহযোগিতা করি। ব্যবসায়ী সমাজ বলেন, রাজনৈতিক সমাজ বলেন, শিক্ষাবিদ বলেন, অর্থনীতিবিদ যারা আছে গোটা বাংলাদেশ সবাই যদি তাদেরকে একটু হেল্প করি, তাহলে আমার মনে হয় আমরা অনেকগুলো রিফর্মস আমরা করে ফেলতে পারবো, যেগুলো হয়তো ভবিষ্যতে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে হয়তো না করতে পারে। কিন্তু আপনি সবসময় দেখবেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট অলওয়েজ তার পলিটিক্যাল পার্টির স্বার্থটা একটু বেশি প্রাধান্য দিবে, এটাই ন্যাচারাল। একটা ব্যবসায়ী তার ব্যবসায়ী সমাজের পলিসিকে প্রাধান্য দিবে, এটাই ন্যাচারাল। আমরা মনে করি যে একটা নিউট্রালিটি থাকা পর্যন্ত যত ধরনের সংস্কার সম্ভব, এবং ওনারা যদি চায়, এগুলো কিন্তু 2-3 বছরের কাজ না, ওনারা যদি চায় সঠিক লোককে সঠিক জায়গায় বসিয়ে, আমি সবসময় বলি যে ডাক্তারকে দিয়ে খাল চাষ করালে তো আমার কাজ হবে না। আমার কথা হলো যেখানে যাকে প্রয়োজন সেখানে সে ধরনের ব্যক্তিকে দিয়ে আপনারা যদি এটাকে ফাস্ট ফরওয়ার্ডে নিয়ে যান এবং প্রত্যেকটা জায়গায় পরামর্শক নিয়োগ করে, সবাই যে উপদেষ্টা আর মন্ত্রী আর এগুলো হতে হবে সেটা তো কোনো কথা নেই। আপনাদের অনেকেরই পরামর্শক থাকতে পারে এবং প্রত্যেকটা উপদেষ্টা তাদের ব্যক্তিগত একটা আনঅফিসিয়াল একটা টাস্ক ফোর্স করে নিতে পারে। উনি যে মনে করেন যে যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা আমাকে ভালো উপদেশ দিতে পারবেন, তারা কিন্তু এইভাবে করতে পারে। এটা করলে তাদের কাজগুলো করা সুবিধা হবে। তাদের যে চিন্তা করতে হয়, তাদের তো সময়ও নেই একটু রাত্রেবেলা বাসায় বসে চিন্তা করবে, কারণ সারাদিন তারা মন্ত্রণালয় দৌড়াদৌড়ি করছে, পলিসি নিয়ে কাজ করছে। তো তাদের এই কাজটা যদি আমাদের পরামর্শকে একটু এগিয়ে রাখে, তাহলে ওনাদের জন্য আমার মনে হয় প্রেশারটা একটু হলেও কমে আসে। রিজন রহমান, আমরাও আশা করব যে ব্যবসায়ের আস্থাটা যেটা ফেরা খুব জরুরি। আসলে ভাবমূর্তির কথা বলছিলেন, আমরা যদি গত 2 মাসের হিসাব বলি আপনাকে, বাংলাদেশ ব্যাংকের হিসাব, সেখানে দেখতে পেয়েছি মূলধনী যন্ত্রপাতির আমদানি 44% কমে গেছে। কমে যাওয়াটার যৌক্তিক অনেক কারণ রয়েছে এবং আমরা নতুন বিনিয়োগ সেখানে বাধাগ্রস্ত হচ্ছে আমরা জানি। সব মিলিয়ে এই যে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া ব্যবসায়ীদের মধ্যে, তার মানে কি বিষয়টা এরকম যে এক ধরনের অনাস্থার মধ্যে আসলে ব্যবসায়ীরা রয়েছেন? অনাস্থা কথাটা একটু শক্ত হয়ে যাবে যদি আমরা এভাবে বলি। আমরা বলছি যে পুরোপুরি আস্থা ফেরেনি এখনো। তো আস্থা এবং বাট বিজনেসম্যান এখন আগের থেকে অনেক বেশি হোপফুল। বাট একটা ব্যবসায়ী যে তার পুঁজিটাকে খাটাবে বাজারে, সেটা একটু মার্কেটটাকে স্টাডি করবে, দেখবে যে কোন দিকে যাচ্ছে। আমরা যখন একটা গ্রাফে স্টেবিলিটি থাকে তখন আমরা হয়তো সেখানে মুভ করতে পারি, বা গ্রাফটা যখন অনেক আপওয়ার্ড ট্রেন্ডে থাকে তখন আমরা মুভ করতে চাই না। যখন গ্রাফটা অনেক ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে তখন আমরা মুভ করতে চাই না। ওই স্টেবিলিটিটা না আসা পর্যন্ত, সেটা মার্কেটের যে কোনো ধরনের ইন্ডিকেটর হোক না কেন, সেটা যদি হয় তখন আমরা আস্তে আস্তে সেই আস্থাটা ফিরে পাবো। বাট ইয়েস, আমি এটা সবসময় বলে আসছি, বাংলাদেশের প্রাইভেট সেক্টরের মতো রেজিলিয়েন্ট প্রাইভেট সেক্টর দুনিয়ায় খুবই কম আছে। এবং আমি মনে করি এই প্রাইভেট সেক্টর এখন একটা ডিস্ট্রেসড ইকোনমিতে সবাই এখন আরো বিনিয়োগ করার জন্য অস্থির হয়ে পড়েছে। নতুন বিনিয়োগ করবেন, নতুন সম্ভাবনা, বিকজ বাংলাদেশের মার্কেট এখন এত নিচে, এখান থেকে উপরে যাওয়া ছাড়া আর কোনো পথ আমি দেখি না। তার মানে হচ্ছে এই সময় যদি আমি বিনিয়োগ করি তাহলে আমার জন্য এটা অবশ্যই লাভবান হবে। কিন্তু তার পাশাপাশি আমাকে আইন শৃঙ্খলা, যেটা আমরা বারবার একটা ভাঙা রেকর্ডের মতো বলে আসছি, আইন শৃঙ্খলা স্টেবিলিটি আসলে আপনারা দেখেন আমাদের ইকোনমি কিভাবে সেই ডাবল ডিজিট গ্রোথে আবার চলে যাবে। তো বেশি দিন লাগবে না। জি, আমরাও সেটি আশা করি। রিজওয়ান রহমান, আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসলে যে রিফর্মগুলো নিচ্ছেন, উদ্যোগগুলো নিচ্ছেন, বিশেষ করে আর্থিক খাতে আমরা জানি যে নেতৃত্ব এসেছে সেটি অনেক বেশি ডাইনামিক বলা হচ্ছে। গভর্নরের দিক থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আর্থিক খাতে রিফর্মের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এনবিআর যে আমরা দেখেছি আবারও নতুন করে যে কমিটি করা হয়েছে, সব মিলিয়ে এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানান কিনা একজন ব্যবসায়ী হিসেবে, স্বাগত জানান কিনা? অবশ্যই আমাদের এই যে যতগুলো কথা আপনি বলেন, আমাদের গভর্নর, আমাদের অর্থ উপদেষ্টা, এদের সবার সাথে বেসরকারি খাত দীর্ঘদিন কাজ করেছেন এবং তারা সবাই কিন্তু অর্থনীতিবিদ। এটা মাথায় রাখতে হবে আপনাকে। তারা যেহেতু অর্থনীতিবিদ, এই জন্য তাদের মধ্যে যে মেধা তারা কাজে লাগাতে পারবে আমাদের বাজারটাকে স্থিতিশীল করার জন্য, এর থেকে ভালো ক্যান্ডিডেট তো আর নাই। এবং তারা খুবই প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি এবং তারা খুবই ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছেন। এবং যারা 2 দিন আগে দায়িত্বে ছিলেন না, তারা কিন্তু আপনাদের মাধ্যমে সবসময় প্রো প্রাইভেট সেক্টরের কিভাবে আরো শক্তিশালী করা যায় এগুলো নিয়ে তারা কিন্তু কাজ করছিলেন এতদিন। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের নতুন এনবিআর এর চেয়ারম্যান যিনি এসেছেন, ওনার কথা, ওনার সাথে আমাদের সবারই অনেকেরই ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ হয়েছে। এবং আমি মনে করি এই সময় আমাদের এনবিআর এর চেয়ারম্যান সাহেব, যেহেতু উনি কোনো পলিটিক্যাল প্রেসারে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে উনি যদি অটোমেশনটাকে প্রাধান্য দিতে পারেন, তাহলে যে আমাদের ব্যবসায়ীরা এই দেশটাকে কোথায় নিয়ে যাবে এটা বাংলাদেশ নিজেই চিন্তা করতে পারবে না।
আমাদের অনেকগুলো রিফর্ম আছে, এবং একটা ফ্যান্টাস্টিক টাস্ক ফোর্স করেছে আমাদের গভর্নর মহোদয়। সেই টাস্ক ফোর্সটাকে উনি কাজে লাগিয়ে, এবং সেখানে উনি বিভিন্ন ধরনের মানে স্পেশালাইজ যারা ধরেন ব্যাংকিং সেক্টর নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করেছে তাদেরকে সহ উনি ওনার একটা পরামর্শ কমিটি যারা ধরেন আর্থিক খাতের সংস্কারগুলো নিয়ে কাজ করবে তাদের সাথে উনি যে জিনিসটা করছেন, এইটাতে সবাই প্রাইভেট সেক্টরের মোটামুটি কম বেশি লোকজন আছেন এখানে। এখানে আমাদের ফর্মার ডেপুটি গভর্নর রুমি আলী সাহেব আছেন, এবং এখানে আপনার যে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আছেন, আরো অনেকেই আছেন। এই ধরনের লোকজনরা যদি কোনো প্রাইভেট সেক্টরের পক্ষে কোনো পলিসি লেভেলে কাজ করে, এটা তো আমাদের জন্য ভালোই হবে, এরা তো প্রাইভেট সেক্টরেরই লোক। তো এই জন্য এই ধরনের সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। তবে আপনাকে এই সংস্কারগুলোকে খুবই দ্রুত করতে হবে, যত দ্রুত করতে পারবেন আপনি। আপনি যদি আবার ট্যাক্সের অটোমেশনটা করে ফেলেন, আজকে আমাদের অর্থ উপদেষ্টা আমাদেরকে বারবার উনি বলছেন যে রেভিনিউ কালেকশনের দিকে প্রাধান্য দিতে, কিন্তু এইটা করতে গিয়ে যেন আবার ওই যে অতীতের মতো ওই ট্যাক্স সার্কেলের লোকজন যেন এসে আমাদের গলা চিপে না বসে। ওই যে যার থেকে যে ট্যাক্স দেয় তার থেকে চিপে আরো বের করো, আর যে ট্যাক্স দেয় না তার তো কোনো খবরই নাই। এই মাইন্ডসেটটা থেকে আমি আশা করি যে আমাদের এই যে নতুন সরকার, ওনারা হয়তো এই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে কিভাবে আমাদের ট্যাক্স নেট বাড়ানোর প্রাধান্য দিবেন সেটা নিয়ে কাজ করবেন, এবং অটোমেশনকে একটা ন্যাশনাল প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে আমি মনে করি যে এই সরকারের এনবিআর এর যদি কোনো রিফর্ম থাকে, যে এনবিআর কে অটোমেট না করা পর্যন্ত এই সরকারের নড়াই উচিত না। এই জিনিসটা যদি করতে পারে, এই রেভিনিউ কালেকশন নিয়ে আমাদের এত ছোটাছুটি করতে হবে না। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কালেকশন কিভাবে বাড়াতে হবে তারা অটোমেটিক্যালি করে দিবে। এটা অলরেডি ইজ বিং প্র্যাকটিস ইন মেজর কান্ট্রিজ, সেন্ট্রাল এশিয়া এন্ড ওয়্যার নট। এই জিনিসটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে আমাদের ব্যবসার যে বিজনেস কনফিডেন্স এটা বাড়বে, বিকজ তখন আমাদের একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে, কর বান্ধব পরিবেশ তৈরি হবে, তখন আমাদের বিদেশি বিনিয়োগটা আরো বাড়বে, আমাদের স্থানীয় শিল্পায়নটা আরো শক্তিশালী হবে। তখন যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের অর্থনৈতিক উন্নতি আবার ডাবল ডিজিটের, সেই আগে যে আমাদের যে গর্বটা ছিল যে আমরা সেই ইকোনমি নিয়ে যাব একটা বড় স্কেলে, এবং বাংলাদেশ উইল বি ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন দ্য মার্কেট, এটা হতে আমাদের বেশি দিন সময় লাগবে না। রিজন রহমান, আমরা শেষ পর্যায়ে আমরা যদি আপনার কাছে আর সুনির্দিষ্ট করে একটু পরামর্শের কথা বলি, এই মুহূর্তে আজকে আমরা যে আলোচনা করছিলাম যে আস্থা ফিরবার ক্ষেত্রে, ব্যবসায়ীদের আস্থা ফেরানোর ক্ষেত্রে সরকারের যদি অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির কথা বলা হয়, প্রধান কাজের কথা বলা হয়, সেখানে আসলে কোন বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে বলবেন? প্রধান যেটা আপনি যদি আমি যদি আপনাকে ওয়ান বাই ওয়ান বলি, আমি ব্যবসা বান্ধব পরিবেশ যেটা, আমি তো আপনাকে একটু আগে এনবিআর এর কথাটা বলে দিয়েছি, এনবিআর এর অটোমেশনটা এবং আপনার পলিসি উইংটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ উইংটাকে আলাদা করে ফেলা, এটাকে আপনার সেপারেট করে ফেলতে হবে। এটা আসলে হয়তো এনবিআর এর কর্মকর্তারা আমার উপর নারাজ হবেন এই কথা শুনলে, বাট এটা ওনারা ব্যর্থ হয়েছেন এটা করতে। ওনারা ওই একসাথে রেখে ওনারা কাজটা করতে পারেননি। পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু বি কমপ্লিটলি সেপারেটেড। এই দুটো সেপারেট ডিপার্টমেন্ট থাকবে। এর পাশাপাশি আপনাকে যেটা বললাম আর্থিক খাতের সুশাসন, যেটা আপনাকে ইমিডিয়েটলি ফিসক্যাল সাপোর্ট দিয়ে ব্যবসায়ীদেরকে আপনাকে অবশ্যই ফিসক্যাল সাপোর্ট আপনাকে এই মুহূর্তে দিতে হবে। যদিও আমরা সবসময় নিয়ে আসছি তারপরে হচ্ছে না, কিন্তু এই যে ধরেন আমাদের মতো ব্যবসায়ী যারা 9% ঋণ নিয়েছিল তারা এখন দুর্নীতির কারণে, ওই হুন্ডি পাচারের কারণে তারা 14% ঋণ দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছি 9%। আমি কেন আরেকজনের দুর্নীতির কারণে আমি কেন 14% লোন দিব? আমি তো চুরি করিনি, আমি তো হুন্ডি পাচারই করিনি, আমাকে কেন সেই শাস্তি দেওয়া হচ্ছে? এই জন্য আমাদেরকে এখন যেটা গোটা, আপনি যতগুলো বাণিজ্য সংগঠনের সাথে আমরা কথা বলছি সবাই বলছে ওই যে ওই করোনার সময় যে একবার 6 মাসের পিরিয়ডটা বাড়িয়ে দেওয়া হয়েছিল ইনস্টলমেন্টের, সেটা কিন্তু এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ব্যাংকের জন্য ফরজ হয়ে গেছে। না হলে অনেস্ট ব্যবসায়ীরা তখন উইলফুল ডিফল্টার হিসাবে আখ্যায়িত হবে, সেটা কিন্তু আপনারা চাইবেন না। এবং এই নন পারফর্মিং লোনস বলেন, ব্যাড লোনস বলেন, এগুলো নিয়ে অলরেডি বাংলাদেশ ব্যাংক যুদ্ধ করছে। তার সাথে নতুন করে অ্যাডিশন করার কিন্তু কোনো কারণ আমরা দেখি না। অন্তত 6 মাস পর্যন্ত এই ইনস্টলমেন্ট গুলো বাড়িয়ে দিলে, এটা যদি এক্সটেন্ড করে দেয়, হ্যাঁ আমরা সেটার দিব, সুদের হার দিব অবশ্যই, কিন্তু সেটা আপনাকে একটা সুনির্দিষ্ট কালের জন্য তাদেরকে গোছাতে দিতে হবে। এখনো আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি মাঠে নেই। আমি ব্যবসা পরিচালনা করতে পারছি না। একটা গার্মেন্ট ফ্যাক্টরি যদি 15 দিন বন্ধ থাকে, ঠিকই পরের মাসের 15 তারিখে আপনারাই নিউজ করবেন যে বেতন দেয় না, তো বেতন সে কোত্থেকে দিবে? তার তো ক্যাশ ফ্লো পুরোপুরি বন্ধ। এবং এগুলো বড় আকারে এবং ছোট আকারেও কিন্তু সিমিলার সমস্যা। যারা দৈনন্দিন বেচা কেনার মধ্যে থাকে তারা যদি ট্রানজাকশন না করতে পারে, তারা কি করে আপনি এক্সপেক্ট করেন তারা বেতন দিবে, তারা ব্যাংকের ঋণ ফেরত দিবে? এই 6 মাসটা এখন দেওয়াটা আমি মনে করি সরকারের জন্য ফরজ হয়ে গেছে।
জি, রিজওয়ান রহমান, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের আলোচনায় সময় দিয়েছেন। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে আসলে এই মুহূর্তে অনেক দায়িত্ব, অনেক চ্যালেঞ্জ, এর মধ্যেও আসলে ব্যবসার পরিবেশটাকে যদি সুনিশ্চিত করা যায় তাহলে আমাদের অর্থনীতি আবারও স্বাভাবিক হয়ে উঠবে, সচল হয়ে উঠবে। আপনাকে পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার ধন্যবাদ রিজওয়ান রহমান। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, একজন ব্যবসায়ী নেতা রিজওয়ান রহমান কথা বলছিলেন ব্যবসার পরিবেশ এবং ব্যবসায়িক আস্থা নিয়ে। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নিব, ফিরবো শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথেই থাকবে। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে সবগুলো সূচকের আজকে কিন্তু নিম্নমুখী ধারার মধ্য দিয়ে লেনদেন চলছে এবং আমরা দেখে নিতে পারি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি আসলে কি। এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে জানাই তাহলে আমরা দেখতে পাবো যে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স কিন্তু কিছুটা, অর্থাৎ কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম নিম্নমুখী, এখন সামান্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। 0.19 পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্টও আজকে এখন পর্যন্ত বাড়েনি, একই অবস্থায় রয়ে গেছে আগের দিনের মতোই। এবং সরিয়া সূচক যেটি, সেটিও কিন্তু অনেকটাই অপরিবর্তিত, 0.30 পয়েন্ট কমেছে। আর বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক, সেখানে আমরা দেখতে পাচ্ছি 4.5 পয়েন্ট কমে অবস্থান করছে 2080 পয়েন্টে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় 208টি শেয়ারের নাম লিখিয়েছে, অর্থাৎ 208টির দাম বেড়েছে, 134টির দাম কমেছে এবং 57টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর মোট লেনদেনের কথা যদি বলি, লেনদেন খুব বেশি গতি নেই আসলে, 450 কোটি টাকার মতো লেনদেন এখন পর্যন্ত বেলা 1:30টা নাগাদ হয়েছে। এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। পুঁজিবাজারের পর আমরা আপনাদেরকে মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো। তার আগে দর্শক, আমাদের এই মুহূর্তে আমাদের সহকর্মী হোসেন শাহাদাত আগারগাতে রয়েছেন এবং সেখানে আজকে হোয়াইট পেপার কমিটি, শ্বেতপত্র কমিটির মিটিং ছিল। সেই মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, শ্বেতপত্র হোয়াইট পেপার কমিটির প্রধান। আমরা শুনবো, সরাসরি যুক্ত হব সেখানে। সরকারের ভিতরে যারা তথ্য উপাত্তকে সৃষ্টি করেন, পরিবেশন করেন, মূল্যায়ন করেন, সেই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে আলোচনা করার জন্য আজকে 24টি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আজকে উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে আলোচনা করেছি। আমাদের দিক থেকে যে সমস্ত চাহিদা আছে, সেটা একদিকে যেমন হলো তথ্য উপাত্তের হালনাগাদ পরিস্থিতি কি আছে, ওনাদের কাছে এমন কিছু আছে কিনা যেগুলি ওনারা এতদিন প্রকাশ করতে পারেন নাই, এবং ওনারা যদি আগামী দিনে তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে ইত্যাদি বিষয়, এবং একই সাথে বিভিন্ন ধরনের যে চুক্তি হয়েছে দেশের, সেটা আপনি অভ্যন্তরীণভাবেই হোক, সেটা জ্বালানি ক্রয়ের ব্যাপারে হোক, অথবা বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে হোক, সেগুলোর মূল চুক্তিগুলো দেখার সুযোগ কিভাবে হবে সেগুলি নিয়েও আমরা পর্যালোচনা করেছি। এবং আগামী দিনে ওনাদের মনে আরও যদি অন্যান্য আমাদের চাহিদাপত্র অনুযায়ী ওনারা লিখিতভাবে আমাদের পরিবেশন করবেন, সেগুলি আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। এবং আগামী দিনে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমাদের অংশীজনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে অব্যাহত থাকবে আগামী 1 মাস ধরে, সেগুলোতেও আমরা এইগুলি ব্যবহার করব এবং ওটার সঠিকতা যাচাইও আমরা মানুষের মনের ভিতর থেকেও, কথার ভিতর থেকেও আমরা বের করে নিয়ে আসব। আর জানানোর জন্য আপনাদের বলি, আজকে 3য় সভা হবে বিকালে, এবং সেখানে আমরা লেখার কাজকে কিভাবে আগাবো, আমরা লেখার দিকে এখন যাচ্ছি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের অংশীজনের সাথে আলোচনা করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেই আমরা উন্মুক্ত আহ্বান জানিয়েছিলাম জমা দেওয়ার জন্য নাগরিকদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের, অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। আমরা সেগুলোকে আমরা এখন নিজেদের ভিতরে পর্যালোচনা করে দেখছি এবং খুব দ্রুতই আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব, যাতে ঢাকার বাইরেও যে অংশীজন আছে তাদের মতামত আমরা পেতে পারি। আপনারা সাথে থাকবেন। একটা প্রশ্ন ছিল, সেটা হলো যারা আজকে এসেছে আপনাদের তারা কি এমন কিছু বলেছে বিগত সময় তারা সঠিক তথ্য দিতে পারতো না, বা তাদের মতামত বলে 2 মাস অপেক্ষা করেন।
আর কি আছে? আমরা যাদের ডেকেছিলাম সকলেই এসছে, কারণ হলো ওনারা সরকারের যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের কার্যবিধির ভিতরে অন্যতম হলো সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। ওনারা সেই প্রজ্ঞাপনের অধীনেই আজকে উপস্থিত ছিলেন। এটা প্রত্যেক দিনই আসছে, আপনাদের এই মুহূর্তে আমি দিয়ে একটা বিভ্রান্ত করব না। একটা কি আমরা শুনছিলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হোয়াইট পেপার কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমাদের বিজনেস আওয়ার আরও একটা বিরতি নেবার সময় হলো, ফিরব দেশ এবং বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে, আশা করি সাথে থাকবে। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। সরকারিভাবে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে 14 টাকা করে। এতে করে নিম্ন মধ্য-আয়ের মানুষ তাদের পুষ্টির যোগান দিতে পারছেন না, বাধ্য হচ্ছেন ডিম কেনা কমিয়ে দিতে। বিক্রেতারা বলছেন এখনও সিন্ডিকেট সক্রিয় থাকায় নিয়ন্ত্রণে আসছে না ডিমের দাম। আর দায়িত্বশীলরা বলছেন বাজার তদারকি করা হচ্ছে, অচিরেই কমে আসবে দাম। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। পাইকারি ও খুচরা বাজারে নতুন করে ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। উৎপাদক পর্যায়ে প্রতি পিস 10 টাকা 58 পয়সা আর খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা করে বিক্রি করতে বলা হয়েছে। কিন্তু খুচরা পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতি পিস ডিম 14 টাকার নিচে বিক্রি হচ্ছে না। এর প্রভাব পড়ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কেনাকাটায়। বেশি হলে তো অবশ্যই অসুবিধা হবে জনগণের কিনে খাওয়া। পুষ্টিকর খাবার এটা তো খাইতে পারছি না এখন, কারণ অনেক দাম। সিন্ডিকেট না ভাঙতে পারলে আমার মনে হয় বাজারটা একটা সহনীয় পর্যায়ে আসবে না। বিক্রেতারা বলছেন খামার এবং আড়ত পর্যায় থেকে বাড়ানো হচ্ছে ডিমের দাম। প্রতিদিন সকালে মেসেজের মাধ্যমে নতুন দাম ঠিক করে দেওয়া হয়। হাসিনা সরকার পতনের পরও এখনো সক্রিয় সিন্ডিকেট বলছেন কেউ কেউ। বেশি, ফিডের দাম বেশি, ওষুধের দাম বেশি, শ্রমিক খরচ বেশি। ডিম যদি আগের 2 মাস 6 মাস আগের মতো বেচতে যায় তাহলে ফার্মে একদিনও থাকে না। খাদ্যের দাম বেশি না এখন, এই জন্য আর কি। ওরা আরো বেশি রে, আমার এনে হলো 70 টাকা, আপনি 500 মোড়ে যায় দেখেন কত 60 টাকা ধরে। তবে বাজার মনিটরিং এর দায়িত্বে যারা তারা কাজ করছেন জানিয়ে বলেছেন অচিরেই কমে আসবে ডিমের দাম। ফার্মারদেরকে সাবসিডিও দিচ্ছে, তারপরে আবার এদিক থেকে ডিমের একটা ব্যাপক চাহিদা থাকার প্রেক্ষিতে গভর্নমেন্ট কিন্তু ইম্পোর্টও করছে। সুতরাং এটা যে বড় একটা হেরফের হবে এটা মনে করি না, অচিরে এটা এক সংকটটা নিরসন হয়ে যাবে। এমন পরিস্থিতিতে গত সেপ্টেম্বরেও সরকার প্রতি পিস ডিমের দাম 12 টাকা নির্ধারণ করেছিল, কিন্তু তখনও বিক্রি হয়েছিল বেশি দামে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম হ্রাস করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দাম কমানোর বিষয়টি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায় 4 ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে দেশটি। এগুলো হলো ডিজেল, হাইস্পিড ডিজেল, কেরোসিন এবং পেট্রোল। বিবৃতি অনুসারে সব ধরনের তেলের দাম 10 রুপির বেশি কমানো হয়েছে দেশটিতে। এর মধ্যে পেট্রোলের দাম 10 রুপি কমিয়ে নির্ধারণ করা হয়েছে 249.10 রুপি। এছাড়া হাইস্পিড ডিজেলের দাম 13.6 রুপি, ডিজেলের দাম 12.12 রুপি এবং কেরোসিন 11.15 রুপি কমানো হয়েছে। ভারতের স্থানীয় বাজারে আশানুরূপ গাড়ি বিক্রি না হওয়ায় 2021 সালে চেন্নাইয়ের কারখানা বন্ধ করে দিয়েছিল ফোর্ড। সম্প্রতি সেই কারখানা চালুর পরিকল্পনা করেছে কোম্পানিটি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মূলত রপ্তানি বাজার সামনে রেখে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এরই মধ্যে ফোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এর আগে সাশ্রয়ী দামের গাড়ি তৈরি চ্যালেঞ্জপূর্ণ হওয়ায় আরেক মার্কিন অটোমেকার জেনারেল মোটরস ভারত ছেড়ে চলে যায়। তবে টেসলা দেশটিতে কারখানা স্থাপনে আগ্রহ ধরে রেখেছে।
দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।